অং সান সুকি সম্পর্কে দুইটা কথা বলি। তিনি রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক হিসাবে দেখেন না। আদতে তিনি ক্ষমতালোভী বর্ণবাদী রাজনীতিবিদ, যিনি বামার সুপ্রিমেসি দ্বারা আক্রান্ত। তাতমাদাওটা ওদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। এটা শুধু মায়ানমারের সশস্ত্র বাহিনী না, এটা একটা সিস্টেম, এটা একটা রাজনৈতিক শক্তি, ওল্ডার দেন মায়ানমার স্টেট। তারা রোহিঙ্গা এথনিক ক্লিনজিং, হিউম্যান রাইট ভায়োলেশন এবং জেনোসাইড করার পরেও ইউএন সিকিউরিটি কাউন্সিল কোনো নিন্দা প্রস্তাব আনতে পারেনি। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, যেটা আমরা শুনেছি, এটা বান্দরবন এলাকাতে খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায়। আরাকান আর্মি আরাকানের 80% জায়গা এবং 17টি শহরের ভেতরে 13টি শহর দখলে নিয়েছে। এর ভেতরে রোহিঙ্গা অধ্যুষিত মংডু শহর, সেটাও তারা দখলে নিয়েছে। 2009-এ যখন মিয়ানমারের সাথে আমাদের যে স্ট্যান্ড আপ যেটা হয়, আমাদের যে ব্লকগুলো আছে আনডিমার্কেটেড ব্লক ইন বে অফ বেঙ্গল, যেখানে তেল থাকতে পারে এরকম একটা বিষয়, 2009-এ কিন্তু মিয়ানমার ওখানে গিয়েছিল সেটা অনুসন্ধান করতে। এরপরে আমাদের নেভি সেখানে যায়। সেখানে ওই জায়গাটাতে আমি ব্রিগেড কমান্ডার ছিলাম এবং আমাকে বলা হয় ওইখানে যাওয়ার জন্যে ল্যান্ড ফোর্স হিসাবে। তখন থেকে 2009 থেকে আমি মায়ানমার সম্পর্কে, বার্মা সম্পর্কে পড়াশোনা শুরু করলাম। এটা 1 নম্বর। 2 নম্বর হলো 2017-এ যখন এই সিচুয়েশনটা ডেভেলপ করলো, রেফিউজি সিচুয়েশন, তখন আমি প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন। সো ওইখানে যে ডেভেলপমেন্ট একটা হচ্ছে আগের থেকে, এই ইন্টেলিজেন্স ইনফরমেশনগুলো আমাদের কাছে আসছিল, আমরা ট্রাই করছিলাম যে এটা কীভাবে ম্যানেজ করা যায়। এইটার পরে তো 2017-এ ইনসিডেন্টটা হয়ে গেল অগাস্টে। আমি সেপ্টেম্বরে গেলাম ওই ক্যাম্পে। যাওয়ার পরে একটা 12 বছরের একটা ছেলের সাথে আমার কথা হলো। ওর মা ভায়োলেটেড হয়েছিল। 12 বছরের একটা ছেলে বুঝে হোয়াট ওয়েন্ট রং, কী হয়েছিল। আমার শুধু এটা মনে হতো যে এই ছেলেটা এই সারাটা জীবনেই বোঝা নিয়ে বড় হবে। ও কিভাবে বড় হবে, ওর চিন্তা ভাবনাটা কি, ও কি স্বাভাবিক মানুষ হতে পারবে? এটা যদি আমার সাথে হতো কেমন হতো। এরপরে আমি এই রোহিঙ্গা সিচুয়েশনের সাথে আই হ্যাভ বিন গ্লুড। আমি 8টার মতো এটার সাথে লেগে আছি। এই জন্য আজকে আপনার সাথে 10-12 মিনিট কথা বলবো। আমার একটা ফেভারিট চরিত্র হলো, যেহেতু আমি মিলিটারি হিস্ট্রি স্টুডেন্ট, সুনজি 2500 বছর আগে চায়নার একজন মিলিটারি থিঙ্কার, উনি বলেছিলেন, ইফ ইউ নো ইয়োর এনিমি অ্যান্ড নো ইয়োর সেলফ, then you need not fear the result of 100 battles. If you know yourself but you don't know your enemy, in every victory there will be a defeat. আর কি হবে যদি আমি আমাকেও চিনি না, আমার শত্রুকেও চিনি না? বলা লাগবে। এখন আমার প্রশ্ন, আমরা কি আমাদেরকে চিনি কিনা? এটা সেই জন্যে আমি যেই ক্যারেক্টারগুলো আমাদের সাথে যাদের মোকাবেলা করছে, সেই ক্যারেক্টারগুলো নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে সিনিয়র জেনারেল মিন অং লা, 68 বছর ওনার বয়স। তিনি একজন বামার, সামরিক বাহিনীতে একজন মধ্যম মানের অফিসার হলেও শান্ত, দৃঢ় এবং লক্ষ্য অর্জনে অটল হিসাবে পরিচিত। 2011 সালে কমান্ডার ইন চিফ হওয়ার পরে বলেছিলেন, উই হ্যাভ সাম আনফিনিশড জব টু বি ডান। এবং তারপর আমরা দেখেছি রোহিঙ্গাদের সাথে কি হয়েছে। জাতিগত নির্মূল অভিযানের পর তিনি একাধিকবার মিডিয়াতে বলেছেন, উই ডিড নট সেন্ড দেম টু ব্রিং দেম ব্যাক, এবং এটাও বলেছেন দ্যাট দের ইজ নো অপশন টু ব্রিং দেম ব্যাক। তিনি এখনও একজন ক্ষমতাধর ব্যক্তি। নেক্সট আসি মেজর জেনারেল থং মিত নাইং, 46 বছর বয়সী। উনি আরাকান আর্মি চিফ, জাতিগতভাবে রাখাইন। টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। খেয়াল করবেন 2009-এ উনি মাত্র 26 জন নিয়ে কাচিন প্রদেশে কাচিন আর্মির আন্ডারে ট্রেনিং শুরু করেন। আর 2024-এ এসে তার আর্মির সংখ্যা 30,000। আরাকান আর্মি আরাকানের 80% জায়গা এবং 17টি শহরের ভেতরে 13টি শহর দখলে নিয়েছে। এর ভেতরে রোহিঙ্গা অধ্যুষিত মংডু শহর সহ বর্ডার আমাদের সাথে যা 271 কিলোমিটার বর্ডার বাংলাদেশের, সেটাও তারা দখলে নিয়েছে। জেনারেল নাইং একজন ধূর্ত এবং চৌকস সংগঠন। চীন ও ভারতের সাথে সদ্ভাব রেখে চলেছেন, তবে কারো কমপ্লিট প্রেসক্রিপশনে তিনি চলেন না। 2022 সালে
রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি সমবেদনা জানিয়েছিলেন এবং তিনি এটা সাপোর্ট করেছিলেন, কিন্তু তিনি এখন সেখান থেকে সরে এসেছেন। তিনি রোহিঙ্গাদেরকে এখন বাঙালি মুসলিম বলছেন এবং তার ইন্টেলেকচুয়াল কম্পেনিয়ন যারা তারা আরও এক ডিগ্রি আগিয়ে বলছেন এরা চিটাগোনিয়ান। এই ল্যাঙ্গুয়েজগুলা, এই রাইটিংস অন দ্য ওয়াল আমাদের পড়া উচিত। অং সান সুকি সম্পর্কে দুইটা কথা বলি। আমরা যারা মনে করছি মাদার অফ ডেমোক্রেসি, উনি এইবার আসলে হয়তো ঠিক হয়ে যাবেন, আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। তিনি রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক হিসাবে দেখেন না। আদতে তিনি ক্ষমতালোভী বর্ণবাদী রাজনীতিবিদ, যিনি বামার সুপ্রিমেসি দ্বারা আক্রান্ত, বর্তমানে কারা অন্তরীণ আছেন, ইন হার রাইট প্লেস। এখন তাতমাদাও দিয়ে কথা বলি। তাতমাদাওটা হলো ওদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। এটা শুধু মায়ানমারের সশস্ত্র বাহিনী না, এটা একটা সিস্টেম, এটা একটা রাজনৈতিক শক্তি, ওল্ডার দেন মায়ানমার স্টেট। এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। দিস ইজ এ মেরিটোক্রেটিক অর্গানাইজেশন অ্যান্ড স্মার্ট সেট অফ কানিং প্রফেশনাল এটাকে চালাচ্ছে, যাদের এই দেশটা, এই অর্গানাইজেশনটা চালানোর 70 বছরের অভিজ্ঞতা আছে। তারা রোহিঙ্গা এথনিক ক্লিনজিং, স্মার্টনেসটা একটু খেয়াল করবেন। তারা রোহিঙ্গা এথনিক ক্লিনজিং, হিউম্যান রাইট ভায়োলেশন এবং জেনোসাইড করার পরেও ইউএন সিকিউরিটি কাউন্সিল কোনো নিন্দা প্রস্তাব আনতে পারেনি, কারণ তাদের সাথে দুইটা পার্মানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিল তাদেরকে সাথ দিয়েছে। আরও ইন্টারেস্টিং, কখনোই দেখবেন না দুইটা রিজিয়নাল পাওয়ার একই সুরে গান গায়, কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের এলাকার দুইটা রিজিয়নাল পাওয়ার, চায়না এবং ইন্ডিয়া, দুইজনই তাদের সাথে সাথ দিয়েছে এই রোহিঙ্গা ইস্যুতে। অথচ তাদেরকে আমরা মনে করতাম স্ট্র্যাটেজিক পার্টনার আর একজনকে ডেভেলপমেন্ট পার্টনার, কিন্তু যার সময় কোথায় গেল, তাতমাদাওয়ের সাথে গেছে। আরও খেয়াল করবেন, আইসিজেতে যখন কেস করা হলো, আমরা কেস করার সাহস পাইনি। গাম্বিয়া কেস করেছিল এবং আমরা রোহিঙ্গাদের কিন্তু রোহিঙ্গাও বলি না, বলতে সাহস পায় না। রোহিঙ্গাদেরকে আমরা অফিসিয়ালি বলি FDMN, ফোর্সিবলি ডিসপ্লেসড মায়ানমার ন্যাশনাল, কারণ তাতমাদাও এটা পছন্দ করে না, সেই জন্য আমরা বলি না। আরেকটা জিনিস খেয়াল করবেন, গাম্বিয়া 10 থেকে 12 ডিসেম্বর 2019 সালে আইসিজেতে যখন কেস লড়ছে, 10 থেকে 12 ডিসেম্বর 19 সালে গাম্বিয়া কেস লড়ছে, ঠিক একই সময়ে বাংলাদেশের সেনাপ্রধান মায়ানমার ভিজিট করছেন, মায়ানমার সেনাবাহিনী। কারণ তাতমাদাও চেয়েছে এই সময় যেন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের ওদের ভিজিট করে। তারা দেখাতে চেয়েছিল আইসিজেকে, দুনিয়াকে, যে দেখো বাংলাদেশের সাথে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। বাংলাদেশ এটাকে মনে করে এটা মিয়ানমারের আভ্যন্তরীণ ব্যাপার। এটা শুধুমাত্র ওআইসি এবং গাম্বিয়া এটাকে ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে। স্মার্টনেসটা খেয়াল করেছেন? আরও স্মার্টনেস আছে। তারা চিন্তা করে দেখেন, যে তাতমাদাও রোহিঙ্গাদের উপর জেনোসাইড করেছে, তাদের দেশ ছাড়া করেছে, সেই রোহিঙ্গারা তাতমাদাওয়ের হয়ে মংদুতে আরাকান আর্মির সাথে যুদ্ধ করছে, জীবন দিচ্ছে। এটা সবগুলা কি এমনি এমনি হয়, কাকতালীয়? ইউ নিড এ স্মার্ট সেট অফ পিপল হু ক্যান ম্যানিপুলেট থিং। আমি ভয় পাচ্ছি ওরা না আবার আমাদেরকেও ম্যানিপুলেট করে না রোহিঙ্গাদেরকে বিতরণেও সাহায্য সহযোগিতা করে। আচ্ছা, এখন দেখা যাক মায়ানমারের স্ট্র্যাটেজিক কালচার, এটা বোঝা দরকার। তাদের স্ট্র্যাটেজিক কালচারে, তাদের এলিট ইন দ্য পলিটি, তারা সবসময় বিশ্বাস করে আসছিল, এখানে বক্তা বলেছেন যে তারা রোহিঙ্গারা তাদের অংশ নয়। কিন্তু আরও কয়েকটা কথা আছে, এখানে আমি যাচ্ছি না। ক্র্যাক্স হলো, এর সঙ্গে তাদের বদ্ধমূল ধারণা ছিল দেয়ার উইল বি ইসলামাইজেশন ফ্রম দ্য ওয়েস্ট, বলতে বাংলাদেশের ভেতর থেকে। এরকম যখন একটা সিচুয়েশন হয়, তখন একটা সিকিউরিটি অ্যাংজাইটি হয়। দ্য এলিট শ্রেণীর ভেতরে, স্ট্র্যাটেজিক কমিউনিটির ভেতরে যে সিকিউরিটি অ্যাংজাইটি হয় রোহিঙ্গাদেরকে নিয়ে, এই অ্যাংজাইটিকে এক্সিস্টেন্ট থ্রেট হিসাবে কনসিডার করে এটাকে যখন অ্যাড্রেস করতে চায়, দেন ইউ এমপ্লয় ইউর রিসোর্সেস। আর তারাই যে এমপ্লয় রিসোর্স করেছে, তারা মিলিটারিকে এমপ্লয় করেছে টু এভিক্ট দ্য রোহিঙ্গাস। End state of the political elite was Myanmar
ইজ ফ্রি অফ রোহিঙ্গা। সেইটা স্ট্র্যাটেজিক কালচার অনুযায়ী সেটা তারা করেছে। রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আমি 2-3টা কথা বলবো। রোহিঙ্গারা এখন যেখানে আছে এটা ট্রাই বর্ডার, জঙ্গল টেরেন, বিচ্ছিন্নতাবাদী, পারফেক্ট ব্রিডিং গ্রাউন্ড ফর ইনসার্জেন্সি, গান কালচার, পোরাস বর্ডার। 3 দেশের যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম 3 রকম, একটা ডেমোক্রেসি, একটা স্ট্রাগলিং টু বি এ ডেমোক্রেটিক কান্ট্রি, আর একটা মিলিটারি অটোক্রেটিক কান্ট্রি। সো এই মেলা এবং তাদের পলিটিক্যাল উইল এক হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। এইরকম একটা সিচুয়েশানে যখন মিলিটারি অপারেশন করা হয় তখন এই ছোটোখাটো যেই ডিসিডেন্ট গ্রুপ আছে তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, কিন্তু তারা তাদের ভেতরে কোলাবোরেট করতে পারে। কিন্তু এই 3 দেশ কিন্তু কোলাবোরেট করতে পারে না বিকজ অফ দ্য প্ল্যাটফর্ম যেটা আমি বললাম। এরকম একটা সিচুয়েশনে এই এলাকাতে 10-12 লক্ষ রোহিঙ্গা আছে। তারা মাদক, অস্ত্র, মানব পাচারের উপকরণ হিসাবে আছে। ভালনারেবল গ্রুপ হিসাবে ড্রাগ প্রলিফারেশনের সাথে তারা জড়িয়ে যাবে এবং নার্কো টেররিজমের ভিকটিমে পরিগণিত হবে। যেই শুরুতে আমি যেটা বলেছিলাম, এই ক্যাম্পে 4 লক্ষের মতো বাচ্চা আছে যারা 2030 সালে সবাই অ্যাডাল্ট হয়ে যাবে। এরা সঠিক শিক্ষা ছাড়া, আশা ভরসা ব্যতীত দুঃস্বপ্ন নিয়ে বড় হচ্ছে এবং যাদের মনে ট্রমা এবং হৃদয়ে ঘৃণা এসব নিয়ে বড় হচ্ছে। কেউ যদি চায় তাদেরকে এক্সপ্লয়েট করবে, এইটা এই রিজনের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে। আর একটা কুকি চিন নিয়ে আমাদের একজন বক্তা বলেছেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট যেটা আমরা শুনেছি, এটা বান্দরবন এলাকাতে 100% খ্রিস্টান এবং তারা একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে চায়। এবং এদের পাশেই কিন্তু রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা যদি 100% মুসলিম নিয়ে আরেকটা এরকম আর্ম গ্রুপ তৈরি করে এবং যদি ধর্মীয় ফ্লেভার দুইটার ভেতরে চলে আসে, ডিফারেন্ট প্যান্ডোরাস বক্স উইল বি ওপেন। তাহলে কিন্তু এটা আরেকটা ডাইমেনশনে রূপ নেবে আমাদের এই এলাকাতে। ফাইনালি বাংলাদেশ কী কনসিডারেশন নেওয়া উচিত আমি মনে করি, মিয়ানমার বা আরাকানের সাথে রোহিঙ্গা ইস্যু একমাত্র এজেন্ডা না, সেটা ধর্তব্যে আনা। লো হ্যাঙ্গিং ফ্রুট হিসাবে আমাদেরকে বিল্ডিং ব্রিজ অফ হারমনি এই উদ্দেশ্যকে সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য, রাখাইনে মানবিক করিডোর খোলা, পিপল টু পিপল কন্ট্যাক্ট বাড়ানো, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানো। এক্ষেত্রে আমাদের যারা রাখাইন সম্প্রদায় আছে তাদেরকে এবং তাদের ইনস্টিটিউশনাল নেতৃত্বকে আমরা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য ইউটিলাইজ করতে পারি। ভূরাজনৈতিক ও ভূকৌশলগত সুবিধাদের ফায়দা নেওয়ার জন্যে আমরা আমাদের পলিসি নির্ধারণ করতে পারি এবং আমাদের দেখতে হবে আমাদের পলিসি রিভিজিট করার দরকার আছে কিনা। আমি মনে করি আছে। একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের প্রতিবেশী 2টা রাষ্ট্র, 2টা রাষ্ট্রের সাথে কিন্তু আমাদের, আপনি যদি খেয়াল করেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। একজনের সাথে ছিল সেটা অন্য ধরনের বন্ধুত্ব, এখন এটা মোটামুটি একটা টাসেলের রূপ নিয়েছে। আপনার 2টা প্রতিবেশী যারা মিলিটারিলি মোর দ্য পাওয়ারফুল দেন ইউ, জিওগ্রাফিক্যালি বিগার দেন ইউ, এরকম রিসোর্স ওয়াইজ গ্রেটার দেন ইউ, এরকম যদি হয় 2টার সাথেই আপনার সম্পর্ক খারাপ হয়ে গেল, তাহলে আপনার ডিপ্লোমেসি কি ফেল করেছে না করেনি? তাহলে ডিপ্লোম্যাটিক্যালি ইউ আর ইন ব্যাকওয়ার্ড সিচুয়েশন, পলিটিক্যালি ইউ মেস্ট, ইকোনমিক্যালি ইউ আর ইনসিগনিফিক্যান্ট। মাত্র $35,000 ডেলি ব্যবসা করেন মিয়ানমারের সাথে, আর চায়না ব্যবসা করে ডেলি $14 মিলিয়ন। Socially you have distant away. It's only you are awaiting military defeat. If there is a military confrontation, you are awaiting that defeat. এতগুলা যদি এরকম আপনার এগেনস্টে চলে যায়, আমাদের কি করতে হবে? আরাকান আর্মি, এনইউজি, সিএনএফ, জান্তা সবার সাথে আমাদেরকে সুবিধা অনুযায়ী যোগাযোগ করতে হবে। বার্মা অ্যাক্ট, রোহিঙ্গা অ্যাক্ট, এইগুলাকে রিপেট্রিয়েশনে কিভাবে কাজে লাগানো যায় সেই জন্যে আমাদেরকে সক্ষমতা বাড়াতে হবে। রোহিঙ্গা মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে হবে, নেতৃত্ব তৈরি করতে সহায়তা করে এমন করে মেধাবীদের তুলে এনে দেশে বিদেশে তাদেরকে শ্রেষ্ঠ শিক্ষা দিতে হবে। ইউএসএ যেহেতু রোহিঙ্গা নির্যাতনকে জেনোসাইড হিসাবে ডিক্লেয়ার করছে, সুতরাং এর আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠী যে সকল সুযোগ সুবিধা পেতে পারে পশ্চিম বিশ্ব থেকে, সেইগুলা তুলে আনার ব্যবস্থা করতে হবে। এনইউজি রোহিঙ্গার যে বিষয়ে যে গুডউইল দেখাচ্ছে সেটা আমাদের কাজে লাগানোর উদ্যোগ করতে হবে এবং ট্রাই বর্ডার এরিয়াতে
আমাদেরকে মিনি মার্শাল প্ল্যান কার্যকর করতে হবে। ফাইনালি উই নিড টু ডেভেলপ এ ক্রেডিবল ডেটারেন্স। একটা গল্প বলতে চেয়েছিলাম, বেসিক্যালি আই এম এ স্টোরি টেলার, বাট মনে হয় সময় নাই, তার থেকে আমি মনে হয় বলি যে 4টা সুযোগ এসেছিল, আমাদের 3টা সুযোগ এসেছিল, 3টে আমরা মিস করেছি। 4 নম্বর সুযোগ কাগজ কলম থাকলে লিখে নেন, ওটা আমরা মিস করব। যেই 3টা মিস করেছি এইটা আমি বলি এখন। প্রথমটা 2017 সালে যখন রোহিঙ্গারা ঢুকলো, তাদেরকে আমরা উই কুড হ্যাভ কেপ্ট দেম ইন নো ম্যানস ল্যান্ড, ওইখানেই তাদেরকে রাখার ব্যবস্থা করা যেত, করে ওখানেই তাদেরকে ইউএন নিয়ে, তাদের যারা আইএনজিও নিয়ে ওখানেই তাদেরকে রাখা যেত। আমি একটা এক্সাম্পল দিই, গাজা দেখছেন না, গাজাতে মিশর দেখেছেন, মিশর গাজার সাথেই কিন্তু। তো গাজাতে যে এত কিছু হচ্ছে, গাজার দক্ষিণে মিশর, প্যালেস্টাইনিয়ানদেরকে কেন আসছে না, কেন দরজা খুলে দিচ্ছে না মিশর? মুসলিম কান্ট্রি, আরবি স্পিকিং, দিচ্ছে না কেন? কারণ তারা জানে এই খুলে দিলে একবার যদি প্যালেস্টিনিয়ানরা আসে, ইহুদিরা আর কোনোদিন ওদেরকে নেবে না। বোঝা গেল? আমরা ওইখানে একটা মিস করেছি। দ্বিতীয়, 2022 সালে আরাকান আর্মির যে চিফ, উনি চেয়েছিলেন বাংলাদেশের থেকে সাপোর্ট চেয়েছিলেন, ইন লিউ উনি বলেছিলেন সাপোর্ট, কোনো অস্ত্রের সাপোর্ট না, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট চেয়েছিলেন অ্যান্ড সিম্প্যাথি চেয়েছিলেন বাংলাদেশের। তার পরিবর্তে উনি রোহিঙ্গাদের নেয়ার ব্যাপারে উনি সহমত পোষণ করেছিলেন, আমরা সেটা মিস করেছি। নেক্সট ফেব্রুয়ারি 2024-এ বর্ডার গার্ড পুলিশ মিয়ানমারের, তারা পালিয়ে বর্ডার অরক্ষিত রেখে তাদের মিলিটারি সহ বাংলাদেশে এসে আশ্রয় নেয়। প্রায় 200 কিলোমিটারের মতো বর্ডার 3 সপ্তাহ একদম ফাঁকা খালি ছিল। আমরা একটা এক্সপ্লয়েট করতে পারতাম। এই সময়ে কিছু রোহিঙ্গা নিয়ে ইনসাইড মিয়ানমার আমরা যে জোন ক্রিয়েট করতে চাচ্ছিলাম, ওইখানে তাদেরকে রাখতে পারতাম। একবার ওইখানে যদি যে রাখা হতো, তাহলে ওইখান থেকে তাদেরকে এভিক্ট করা যেত না। উই মিস দ্যাট চান্স অলসো। ফোর্থ আমরা মিস করব, যেটা আমি বলেছি, সেটা হলো এনইউজি ইজ শোয়িং গুডউইল। তারা চাচ্ছে, দে আর বেগিং টু হ্যাভ রিলেশনশিপ উইথ বাংলাদেশ। বাংলাদেশ উই আর গোয়িং টু মিস অ্যাগেন। আপনি যদি ওদের সাইকি বুঝেন, when the dust will settle down, they will send rest of the Rohingyas, ওই সুযোগ খুঁজবে, তারা পাঠিয়ে দেবে। এইটার জন্যে আমরা কি করছি? যাদেরকে দিয়েছে তাদেরকে তো পাঠাতে পারছি না, যারা চলে আসতে পারে তারা যেন না পাঠায়, সেই জন্যে হোয়াট উই আর ডুইং। এই জন্যে যেটা প্রয়োজন সেটা হলো credible deterrence. I had been in the military for 40 years. I had been a general in a military, and across the border in that country is ruled by generals. I understand their psyche. আমাদের একটা মিলিটারির একটা সাইকি আছে, উই আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস ইন সার্টেন ওয়ে। সুতরাং আমি বুঝি ওনার ভেতরে কি কাজ করছে। অনলি ব্রুটাল ফোর্স যদি আর একটা ব্রুটাল ফোর্সকে দেখে, তাহলেই অনলি রেসপন্স করে, তা নাহলে রেসপন্স করে না। এখানে আমি চলে আসি ক্রেডিবল ডিটারেন্স ফোর্স হওয়ার জন্যে। When Lee Kuan was developing Singapore, ছোট্ট একটা গল্প, when he was developing Singapore, a poor country, a fishing village, ওনার 1 নম্বর পলিটিক্যাল এজেন্ডা ছিল ইকোনমিক ইমানসিপেশন, ডেভেলপমেন্ট, বেটার লাইফ ফর দ্য পিপল। At the same time, Lee Kuan was developing a credible deterrence force. তখন পিপল asked Lee Kuan, this is a dichotomy, এটা বৈপরীত্য কেন? আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট, বেটার লাইফ, গরিব দেশ, আবার আপনি ক্রেডিবল ডিটারেন্স ফোর্স গড়ে তুলছেন কেন? Lee Kuan said, we are a very small country. If I have a credible deterrence force, I'll be left alone. And if I'm left alone, then I can go ahead with my number 1 agenda. In 2017 August, Myanmar did not leave us alone. Agreed or not agreed? Yes. Because we did not have credible deterrence force. এই ক্রেডিবল ডিটারেন্স ফোর্স আমরা অনেক সময় বলতে শুনি, না না আমাদের বাহিনীর দরকার নাই, আমরা কার সাথে যুদ্ধ করব? যুদ্ধ করার দরকার নাই, এই তো চলে আসছে 10 লাখ, আরও ওইখানে 6 লাখ আছে, তারা চলে আসবে, এখন আসছে তো। ডিফারেন্সটা দেখেন, আগে তাতমাদাও যেটা করেছে, অ্যাট্রোসিটিস অ্যান্ড সেন্ট পিপুল ইন এ বাল্ক 2017-এ। এখন যেটা হচ্ছে,
অ্যাট্রোসিটিস হচ্ছে আরাকান আর্মির দ্বারা, বাট সেন্ডিং ইন বিটস অ্যান্ড পিসেস, ছোট ছোট গ্রুপে পাঠাচ্ছে। অ্যাট দ্য এন্ড পাঠাচ্ছেই কিন্তু, আসছেই কিন্তু, বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট ডেটারেন্স যে ঢিল মারলে পাটকেলটা খেতে হবে, এটা নাই।